আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। ৫ই অগস্ট বাংলাদেশে এক স্বৈর শাসকের পতন হয়েছে। অনেকেই বলেন এটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, কেউ এটাকে বিপ্লবও বলেন। আমি মনে করি বিপ্লব অনেক বড় একটা বিষয়, এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলাই ভালো। আবার বিপ্লব বা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হতে পারে। বিপ্লব করা অনেক কঠিন কাজ, অভ্যুত্থান অনেক কঠিন কাজ, অনেক রক্তদান, আত্মদান, অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে আসলে এগুলো সংগঠিত হয়। এই কষ্টকর কাজের চাইতে কঠিন কিন্তু রাষ্ট্রটাকে গঠন করা, পরিচালনা করা, পুনর্গঠন করা, সামনে এগিয়ে নেওয়া এবং বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করা, বাস্তবায়ন করা। এমনকি নির্বাচনের মধ্য দিয়েও যদি একটা সরকার হয় একটা গণতান্ত্রিক দেশে, সেই সরকারও যে গণতান্ত্রিক হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকারও যে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে সেটা বলা যায় না। সেই অভিজ্ঞতা আমাদের আছে এবং যে কারণেই তরুণ সমাজের মধ্যে একটা ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরতন্ত্র বিরোধী আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে এবং তারা বলছে তারা বাংলাদেশে এটা আর হতে দেবে না। 8ই জানুয়ারি গ্লোবাল আইকন নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। বেশ কয়েকটা দিন ইতিমধ্যেই পার হয়েছে। কেমন করছে এই সরকার? কি কাজ এই সরকারের, আসলে কি লক্ষ্য তার? আকাঙ্ক্ষাটা তো আমরা বুঝতে পারি, তরুণরা বলছে, কিন্তু এই সরকার আসলে সেটা কতটা বাস্তবায়ন করবে, কতটা তার ম্যান্ডেট, এইসব প্রশ্ন আছে। অনেকেই বলবেন যে আমি যেগুলো বলছি সেগুলো বলা হয়তো সমীচীন নয়, আমি এত কিছু বলছি কেন, বা আমি কতটা ভেতরের কথা জানি না, কিন্তু আবার জানিও, কারণ এটাই আমার কাজ, আমার মতো যারা আছেন তাদের কাজ। আমি যদি কতগুলো আমার ভালো না লাগার বিষয় বলি, যেমন ধরেন যে কোনো দেশে যে কোনো পরিস্থিতি কেউ সরকারের দায়িত্ব নিয়ে তার কাজ হচ্ছে ন্যাশনকে অ্যাড্রেস করা, কি তিনি করবেন, কি করতে পারবেন না, কতদিন এর মধ্যে কোন কাজটা করবেন, কিছু কিছু ধারণা বা তার আদর্শটা কি, সরকার পরিচালনা তিনি কোন নীতি বা আদর্শের ভিত্তিতে করবেন সেরকম একটা ধারণা দেওয়া হয়। আমরা কিন্তু এই সরকার বা সরকার প্রধানের কাছ থেকে এখন পর্যন্ত সেরকম ধারণা পাইনি, অথবা বলতে পারি ফর্মালি পাইনি, ইনফর্মালি কিছু কিছু ধারণা পেয়েছি। আমি এই সরকারের কোনো ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক বা ন্যাশনাল ক্যারেক্টার আছে সেরকম আমার কাছে মনে হয় না। এটা মধ্যে আমার অনেক ঘনিষ্ঠজন আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, তারা সফল হন, এই সরকার সফল হোক সেটা আমি চাই এবং এই কারণেই চাই যে এই সরকার ব্যর্থ হলে আমাদের সবার জন্যই অনেক রকমের বিপদ অপেক্ষা করবে, দেশের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করবে। হয়তো এই সরকারে কিছু এনজিও এবং কিছু অ্যাক্টিভিস্ট আছেন, তাদের সবাই যে প্রশ্নের উঠছে সেটা বলা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গত 15, 16, 17 বছরে যে স্বৈরতন্ত্রের সঙ্গে বাংলাদেশের জনগণ লড়াই করেছে, এদের কেউ কেউ সেই লড়াইয়ের আকাঙ্ক্ষা জানেন না, এই লড়াইয়ে তাদের কোনো সংযোগ সম্পর্ক ছিল সেটা আমার কাছে মনে হয় না। এবং এরা সবাই যে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করেন বা জনগণের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে সেটাও অনেক ক্ষেত্রে বলা যাবে না। সরকারের যে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেটা আমার কাছে খুবই দুর্বল মনে হয়। তাদের রোড ম্যাপ কি আমরা জানি না, মূল লক্ষ্য কি সেটা জানি না, কতদিন তারা ক্ষমতায় থাকতে চান সেটা আমাদেরকে এখন স্পষ্ট করে বলেননি। কেউ কেউ বলছেন 3 বছর 6 বছর, কারণ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর উপরে, আওয়ামী লীগের উপরে মহাবিরক্ত, বিএনপির উপরও নানা রকমের ত্যক্ত বিরক্ত ভাব আছে মানুষের। কিন্তু এর মানে এই নয় যে কোনো সরকারকে বাংলাদেশের জনগণ, এবং সেটা যদি অনির্বাচিত হয়, তাকে লম্বা সময় ক্ষমতা থাকতে দিবে, সেটা মনে করবার কোনো কারণ নেই। সো আমি এই জায়গাগুলোতে দূরত্ব দেখি, আমি এই দূরত্ব দেখি এখন যে আমি জানি না সেখানে কোনো মান সম্মান মানে মান অভিমানের বিষয় আছে কিনা বা কোনো সম্পর্কের টানাপোড়েন আছে কিনা আমি জানি না, নাকি এটা সিদ্ধান্ত নিয়ে আমরা কেউই দেশে সেনা শাসন চাই না, আর সেটা বাস্তবে সম্ভব নয় এখন। অনেকে বলছেন যে আর্মি ব্যাকড, আর্মি সমর্থিত সরকারও আমরা চাই না 2007-8 মতো। ওয়েল, আমি সেই জায়গায় দ্বিমত পোষণ করি না।
কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক যদি নিবিড় না হয়, সেই সরকারের পক্ষে পারফর্ম করা ডিফিকাল্ট। আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাই বলি না কেন, নিরাপত্তা বাহিনীকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে। গ্লোবাল স্ট্যান্ডার্ডে তারা আছেন, সেটাকে তাদেরকে আরো প্রফেশনাল করে গড়ে তুলতে হবে। আমরা চাই না তারা আমাদের ডোমেস্টিক পলিটিক্সের নোংরা কাজে ব্যবহৃত হোক, এখানে তারা কোনো আয়নাঘর তৈরির কাজে ব্যবহৃত হোক, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আমাদের প্রাইভেসিতে আঘাত করুক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং তাদের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও নিবিড় করতে হবে। সম্পর্কটা আমি এই অর্থে নিবিড় করা বলছি, সেনাবাহিনীর সমর্থন না থাকলে কোনো সরকারের পক্ষে কোনো দেশে টিকে থাকা কঠিন। জনগণের সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাকবোন হিসেবে এই শক্তিটার সম্পর্কটাও গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন এরশাদের পতন দেখেন, শেখ হাসিনার পতন দেখেন, আরও অন্যান্যদের ক্ষেত্রে দেখেন, সেনাবাহিনী যদি বলে আমি আপনার সঙ্গে নেই, আমি জনগণের সঙ্গে, কারণ একটা সময় পর্যন্ত, সার্টেন টাইম পর্যন্ত তাকে সরকারের কথা শুনতে হয়, কিন্তু সে যদি মনে করে সরকারের কথা সে শুনবে না, তাহলে কিন্তু সরকারের জন্য বড় বিপদ। এটা মাথায় রাখতে হবে। অনেক ধরনের ঘটনা এখন ঘটছে। ইতিমধ্যেই স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে এখন সেখানে প্রশাসক নেওয়া হবে। খুব সুচিন্তিতভাবে এই নিয়োগগুলো দিতে হবে। প্রশাসনের রদবদল ঘটছে, কে করছে, কারা করছে? কি সরকার করছে? না, বিগত সরকারের আমলে যারা বঞ্চিত ছিলেন, তার আগের সরকারের সময় যারা সুবিধাভোগী ছিলেন, তারা নিয়ন্ত্রণ করছেন। কোনো মাফিয়া চক্র কি এখানে আছে নতুন গজিয়ে ওঠা? আমাদের সতর্ক থাকতে হবে। নানা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এটা সেটা দখল করবার খবর আমরা শুনছি। লুটপাট ডাকাতিগুলো তো আমরা শুনেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবনতির কথা আমরা শুনেছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, আমরা বুঝতেই পারি কারা একটা মোটামুটি ভালো নির্বাচন হলে জনসমর্থন নিয়ে বিপুল ভোটে কারা ক্ষমতায় আসবেন। যদিও ক্ষমতায় এসে দেশ শাসন করবার জন্যে কতটা তারা প্রস্তুত সেটা একটা বড়ই প্রশ্ন, এবং ক্ষমতায় যাওয়া হয়তো অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু ক্ষমতায় থাকা কিন্তু অনেক কঠিন। তারা এখন এইসব বদনাম কেন নিজেদের ঘাড়ে নিচ্ছেন? বা এই সরকার তো প্রতিটা কাজের জন্য, যার কাজে হোক না, আমার কাজের জন্য, তাই কিন্তু সরকারকে শেষ পর্যন্ত নিতে হয়। কারণ পরিস্থিতিটা সে কন্ট্রোল করতে পারছে কিনা মানুষ সেটা জাজ করছে। এবং এই সরকারকে এটাও মাথায় রাখতে হবে, সরকারে যখন আপনি থাকবেন, আপনি যত ভালো লোকই হন না কেন, আপনি সাধু সন্ন্যাসী হন না কেন, আপনাকে কিন্তু জবাবদিহিতার আওতায় থাকতে হবে, জবাবদিহি করতে হবে। এবং আপনাকে কিন্তু প্রশ্ন আমার মতো লোকরা করবে, এতে আপনি অসন্তুষ্ট হলে চলবে না। কারণ শেখ হাসিনা অসন্তুষ্ট হতো, কথা শুনতে চাইতেন না, তার অ্যারোগেন্স আমরা দেখেছি। আপনাদের অ্যারোগেন্স আমরা দেখতে চাই না। এখন নানা ব্যবসা প্রতিষ্ঠান দখল করবার প্রবণতা আমরা দেখছি, এটা বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা সবাই যে ভালো সেটা বলবো না, আবার সবাই যে খারাপ সেটাও বলা যাবে না, কিন্তু এক একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে, এক একটা শিল্প কারখানার, কলকারখানার সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত আছেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যবসা শিল্প চালু রাখতে হবে অর্থনীতির জন্য। সেখানে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা, আইনের আওতায় আনা, এবং যেন তেন মামলা দিয়ে নয়, সুচিন্তিতভাবে, সেটা যেমন জরুরি, কিন্তু হুটহাট কোনো কিছু করা ঠিক নয়। আপনি হয়তো ব্যাংকের, ধরা যায় আপনার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে, ব্যাংকগুলোতে কীভাবে লুটপাট হয়েছে আমরা জানি, সেই টাকা দেশের বাইরে চলে গেছে সেটা আমরা জানি। একটা পরিবার কিভাবে অনেকগুলো ব্যাংকের নিয়ন্ত্রক হয়ে উঠলো সেটাও আমরা জানি। কিন্তু আপনি যদি এই যে পরিষদগুলো ভেঙে দিয়ে এদেরকে দূরে সরিয়ে দেন, আপনার চোখের আড়াল করে ফেলেন, তাহলে কিন্তু আরও বড় বিপদ আমি দেখি। আপনি তখন এদেরকে ধরা কঠিন হবে, এদের থেকে টাকা পয়সা উদ্ধার করা কঠিন হবে। কাজেই ধীরে ধীরে বুঝে শুনে এই পদক্ষেপগুলো নিতে হবে। তারপরে মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়া ওনারদের চরিত্র আমরা জানি, তারা তাদের সরকারের সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর সম্পর্ক জানি, তাদের নানা রকমের ব্যবসা বাণিজ্য আছে, তাদের প্রতিদ্বন্দ্বীদের তারা নিজেদের স্বার্থে খবর প্রচার করতে ব্যস্ত থাকে, ব্যবসায়িক প্রতিপক্ষের বিরুদ্ধে খবর প্রচার করে। কাজেই পত্রিকার খবর দেখলে বা টেলিভিশন নিউজ দেখলে আমরা যেন হামলে না পড়ি,
অর্থাৎ আমি সরকারের কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলছি, বা অন্যান্যদের কথা বলছি, এইসব বিষয় যেন আমরা একটু সজাগ সতর্ক থাকি। কারণ বাংলাদেশের সব সংবাদ মাধ্যমের সংবাদই যে ভালো এবং তারা যে ধোয়া তুলসী পাতা নেই সেটা আমরা জানি। এখন হয়তো অনেকে রং বদলাচ্ছেন, বোল পাল্টে ফেলছেন, কিন্তু এটা যেন আমাদের খেয়াল থাকে। আর সংস্কার শব্দটা খুব ভালো, একসময় পরিচার্য ছিল। সংস্কার আমরা সবাই চাই, কিন্তু সংস্কার টেকসই করতে হবে এবং সেটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ব্যাপার। সেখানে আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন আনতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করলেই চলবে না, সেটাকে বাস্তবায়ন করার দিকে, প্রতিপালন করবার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, কিন্তু সবকিছুতে শুধু তারুণ্য, ছাত্র, এটা যেন আমরা, সমাজে কিন্তু আরও জনগোষ্ঠী আছে। তরুণ আমাদের জনসংখ্যার সিংহভাগ, তারাই আমাদের ভবিষ্যৎ, তাদেরকে আমাদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে তৈরি করতে হবে। কিন্তু আমরা শুধু তারুণ্য বলে আমরা যেন অভিজ্ঞতাকে অসম্মাননা করি। এই বিষয়ে আমি মনে করি আমাদের মাথায় রাখতে হবে, তরুণরা রাজনীতি করতে চাইলে তারা করতে পারেন, যে কোনো দল করতে পারেন, নিজেরা দল গঠন করতে পারেন। মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারাও যদি দল করতে চান, তাদের সঙ্গে বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা রক্ত দিয়েছে, রাস্তায় ছিল, সবাই যে সেই ছাত্র সংগঠন করবে নাও করতে পারেন। তাদের মধ্যে অন্যান্য আদর্শের প্রতি ভালোবাসা আছে, অনুরাগ আছে, এরকম ছাত্ররাও তো আছে অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রতি। এগুলো যেন আমাদের মাথার মধ্যে থাকে। এবং সব কথার মূল কথা যেটা আমি বলতে চাই, যে প্রশাসনের অনেক অদল বদল আমরা দেখতে পাচ্ছি। এগুলো বুঝে শুনে হওয়া ভালো। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আবার আমরা চুক্তিভিত্তিক নিয়োগ করছি, এগুলো প্রশাসনের ভেতরে যারা আছেন তাদের কোনো ভালো বার্তা দিচ্ছে না। এবং প্রচুর ডায়ালগ দরকার এখন সমাজে। পুরো সমাজটাকে, রাষ্ট্রটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। আমাদের সংবিধান নিয়ে প্রচুর কথাবার্তা বলতে হবে, কাজ করতে হবে। এই জায়গাগুলো ছাড়া আসলে আমরা যদি মনে করি যে আমরা একটা বিপ্লব অভ্যুত্থান করে ক্ষমতায় বসে গেলাম আর সবাই আমাদের পেছনে দীর্ঘকাল থাকবে, সেটা হবে না। প্রতিদিন মানুষ আপনাদের দিকে নজর রাখছে, আপনাদের নিয়ে মানুষ প্রশ্ন তুলবে, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এটা যেন আমাদের নতুন সরকারে যারা আছেন তাদের মাথায় থাকে। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।